আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 2 মাস পর 100-র নিচে নামল দেশে একদিনে করোনায় মৃতের সংখ্যা, নতুন শনাক্ত প্রায় 3,500। আন্দোলনের ভয়ে করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। অবিলম্বে খুলে দেওয়ার দাবি। এবং দেশে কোনো তালেবান ও জঙ্গি নেই, আফগানিস্তানের দূরত্ব অনেক বেশি থাকায় প্রভাব পড়বে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ইনসাফ বারাকা হাসপাতালের সাথে এটিএন বাংলার সমঝোতা স্মারক স্বাক্ষরের খবর। দু মাস পর দেশে করোনায় একদিনের মৃতের সংখ্যা 100 জনের নিচে নেমে এসেছে। সবশেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 80 জনের। নতুন আক্রান্ত 3,436 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দৃশ্যমান হতে শুরু করেছে সম্প্রতি শেষ হওয়া কঠোর বিধিনিষেধের সুফল। 63 দিন পর দেশে মৃতের সংখ্যা নেমে এসেছে 100-র নিচে। মারা গেছেন 80 জন। গত 20 জুন করোনা ভাইরাসে মারা যান 82 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল 24 ঘন্টায় 41 জন পুরুষ ও 39 জন নারী এই ভাইরাসে মারা গেছেন। মৃত্যু বিবেচনায় এখনও এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে 34 জন, চট্টগ্রামে 21, রাজশাহীতে 1, খুলনায় 9, বরিশালে 4, সিলেটে 6, রংপুরে 3 এবং ময়মনসিংহে গেল দিনে 2 জন মারা গেছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গত 24 ঘন্টায় কমে 13.67% দাঁড়িয়েছে। 789টি ল্যাবে 25,129 জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত মিলেছে 3,436 জনকে। এই সংখ্যা গেল 2 মাসে সবচেয়ে কম। এর আগে 20 জুন আক্রান্ত হন 3,641 জন। একদিনে ঢাকা বিভাগে 2,348 জন, ময়মনসিংহে 56, চট্টগ্রামে 554, রাজশাহীতে 67, রংপুরে 85, খুলনায় 124, বরিশালে 75 এবং সিলেটে 127 জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে মানিকগঞ্জে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনায় সংক্রমণ কমলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশকে সুরক্ষিত রাখার জন্য আমরা এই বাংলাদেশে প্রায় 2.25 কোটি লোককে আমরা টিকার ব্যবস্থা করেছি। মন্ত্রী আরও জানান, দেশের 110টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করেছে সরকার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে দেয়া জাপানের আরও 6,34,000 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসেছে। সন্ধ্যায় প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে টিকার চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ নিয়ে মোট 22,43,000 ডোজ টিকা বাংলাদেশকে দিল জাপান। এছাড়া আগামী 30 আগস্ট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে দেয়া ফাইজারের 10 লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। সৌদি আরবে যেতে প্রবাসীদের সিনোফার্মের টিকার সাথে অন্য আরেকটি ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নেয়ার নির্দেশনা দেওয়া হলেও বাংলাদেশের সরকার তার অনুমোদন দেয়নি। টিকা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটিও এখনই বুস্টার দিতে নারাজ। এতে সৌদি আরবগামী বাংলাদেশিদের জটিলতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মনির হোসেন তপুর রিপোর্ট। 16 আগস্ট সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ঢাকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানায়, সিনোফার্মের 2 ডোজ টিকা গ্রহণের পর ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না অথবা জনসন অ্যান্ড জনসনের একটি বুস্টার ডোজ নিলে সৌদি আরব ভ্রমণে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। এতে সৌদি প্রবাসী ও ওমরা হজ করতে যাওয়া মানুষদের দুশ্চিন্তা বেড়েছে কয়েক গুণ।
কারণ সিনোফার্মের সাথে অন্য টিকার বুস্টার ডোজ নেওয়া যাবে কিনা এই বিষয়ে কোনো তথ্য নেই টিকা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ গ্রুপ বা ন্যাশনাল ইমিউনাইজেশন অ্যাডভাইজারি গ্রুপ নাইটেকের কাছে। হঠাৎ করে এক একজন এক একটা দিয়ে ভালো চেয়ে খারাপ করছে, কারণ এখন কর্মীরা হন্যে হয়ে ঘুরবে টিকার জন্য, তারা হয়তো অনৈতিক পথেও যাবে। আমরা এখন পর্যন্ত এরকম বৈজ্ঞানিক কোনো ভিত্তি পাইনি যেটা নিরাপদ, কোনো মানুষের জীবনকে আমরা হুমকিতে ফেলতে পারি না। বরঞ্চ আমরা সৌদি আরবকে চাপ দেব যে তারা যেন এটা মেনে নেয়। আমরা সিনোফার্মার টিকাকে এত হালকা করে দেখার কিছু নেই। বিষয়টি সম্পর্কে এখনো কিছুই জানে না স্বাস্থ্য অধিদপ্তর, তাই নেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত। আমাদের থেকে তো কোনো কেউই তো অনুমতি না, কেউ কতজন হয়তো কত কিছু বলতেছে, তাই না? কিন্তু এই জিনিসগুলো সায়েন্টিফিক যে ব্যাখ্যা পাওয়া যায় তখনও না কেউ আসলে অথরিটি চিন্তা করবে। এদিকে দেশে সিনোফার্মের টিকার সাথে অন্য ভ্যাকসিনের বুস্টার ডোজের অনুমতি না পেলে সৌদি আরবগামী বাংলাদেশিদের বিড়ম্বনা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। করোনা ভ্যাকসিনের মজুদ কমতে থাকায় আগামীতে টিকা কর্মসূচি সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নিবন্ধন এবং মজুদের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে, সেই সাথে সরবরাহ আশানুরূপ নয়। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর চীন থেকে প্রতিশ্রুত 7 কোটি ডোজ ভ্যাকসিন আসলে সংকটের মুখে পড়তে হবে না। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। নানা কারণে মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বাড়ছে। প্রতিদিনই কেন্দ্রগুলোতে ভিড় করছেন টিকা প্রত্যাশীরা। চাহিদার তুলনায় যোগান কম থাকায় কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন 3.5 কোটিরও বেশি মানুষ। 26 আগস্ট পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা দেয়া হয়েছে 2.5 কোটির বেশি নাগরিককে। গেল 8 মাসে বিভিন্ন দেশ থেকে 3 কোটি 11 লাখেরও বেশি টিকা এসেছে। এখন মজুদ আছে 63.5 লাখ টিকা। বিশেষজ্ঞরা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরতে জনসংখ্যার 80% মানুষকে অল্প সময়ের মধ্যে টিকার আওতায় আনতে হবে। তাই টিকার যোগান বাড়াতে হবে বলে মনে করেন তারা। সরকার যে হারে টিকা দান করছে এবং মাঝখানে যে থেমে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কোনো জায়গায় টিকার অ্যাভেলেবিলিটিটা নাই, এই সমস্ত কারণে যে বিশৃঙ্খলাটা বা অব্যবস্থাপনাটা, এইটা আমাদেরকে কিন্তু ঝুঁকির মধ্যেই রাখছে। 12.5 কোটি লোককে 13 মাসের ভিতরে এই টিকা সম্পাদন করতে হবে এবং সেই অনুযায়ী টিকা সংগ্রহ করতে হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে সরকার। এ বছরের মধ্যে কোভ্যাক্সের আওতায় বড় একটি চালান দেশে আসবে। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে যোগাযোগ করা হচ্ছে বলে জানান অধিদপ্তরের মুখপাত্র। আমাদের কাছে এই মুহূর্তে যে পরিমাণ টিকা আছে, আমাদের সাপ্লাই চেইনে যে পরিমাণ টিকা আছে এবং আমাদের কোভ্যাক্স এবং অন্যান্য উৎস থেকে যে প্রতিশ্রুতি আছে, তাতে টিকার সংকট হবার, কম পড়বার কোনো কারণ নেই। চীনের কাছ থেকে কিন্তু 7 কোটির বেশি টিকা পাবো, সেই প্রতিশ্রুতি এবং চুক্তি কিন্তু হয়েছে। কাছাকাছি সেখান থেকে আমরা নিশ্চিত এই বছরের মধ্যে আমরা টিকাটি পাচ্ছি। তাছাড়া কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে 6 কোটি 80 লাখ ডোজের যে টিকা আমরা পাবার কথা, তার খানিকটা আমরা পেয়েছি এবং বাকিটিও কিন্তু সাপ্লাই চেইনে কিন্তু আছে, আমরা কিন্তু পেতে শুরু করেছি। তাছাড়া জনসন এন্ড জনসনের কাছ থেকেও আমরা টিকা পেতে চাই, সেই বিষয়টি অভিপ্রায়টি আমরা ব্যক্ত করেছি এবং সে বিষয়ে তাদের সঙ্গে সন্তোষজনক আলোচনা অগ্রসর হয়েছে। চীন থেকে উপকরণ এনে দেশেই ভ্যাকসিন উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আন্দোলনের ভয়ে করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তিনি। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের মামলা সচল করা হচ্ছে। মইনুল আহসানের রিপোর্ট। বিগত 21 আগস্ট দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 4 কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্যের সমালোচনা করেন। করোনার কারণে নয়, শিশুদের নিরাপত্তার কারণে নয়, আন্দোলনকে ঠেকানোর জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। এটাই প্রমাণিত হয়েছে তার কথায়। বিএনপি স্বাস্থ্যবিধি মেনে
18 বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের টিকা প্রদান করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। সম্প্রতি বেগম খালেদা জিয়ার বেশ কয়েকটি মামলার শুনানির তারিখ পড়া নিয়ে মির্জা ফখরুল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ষড়যন্ত্র করছে সরকার। এ সময় মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ও তার সমাধি নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান সাহেবের মাজার সম্পর্কে যেসব কথা তারা বলেছে, এটা সাধারণ মানুষদের কখনোই ভালোভাবে নেয়নি। দাফন হয়েছে, লক্ষ লক্ষ লোক সেই জানাজায় শরিক হয়েছে। তৎকালীন সেনা অধিনায়ক এরশাদ সাহেব তিনি নিজে তার বডি ক্যারি করেছেন। ইট ইজ এ ওপেন ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, লাইক মানে এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। সেইখানে এই ধরনের ইস্যুগুলোকে একভাবে তুলে নিয়ে আসা, তারা যে কতটা রাজনীতি শূন্য হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে, তাই এটাই তার প্রমাণ। বিএনপি মহাসচিবের অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে সরকার আমলাদের ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ফিরে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর একটি হোটেলে ল রিপোর্টার্স ফোরাম এবং এমআরডিআই এর উদ্যোগে এক কর্মশালায় তিনি এই কথা জানান। তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে বেগম জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ আছে, তবে এজন্য তাকে আবারও জেলে যেতে হবে। এরপর জেলখানা থেকে নতুন করে বিদেশে যাওয়ার জন্য তাকে আবেদন করতে হবে। দেশে কোনো তালেবান ও জঙ্গি নেই, তবে অরাজকতা সৃষ্টিকারী কিছু সন্ত্রাসী বাহিনী রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকার আশুলিয়ায় 100 আলী সুপারমার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ছোট এসব সন্ত্রাসী দলের কিছু ঘটানোর ক্ষমতা নেই বলেও মনে করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে আফগানিস্তানের দূরত্ব অনেক বেশি থাকায় এর কোনো প্রভাব দেশে পড়বে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে তালেবান নেই, আমাদের দেশে জঙ্গিও নেই। আছে আমাদের কিছু মানে অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী, যেগুলি আমাদের দেশে নেই। এরা বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে। এরা নিজে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, যারা স্বাধীনতা বিশ্বাস করে না, এই ধরনের কিছু মানে ছোট ছোট দল ছিল, এইগুলো তাদের শক্তি হারিয়ে ফেলছে। এখন তারাও কিছু করার সক্ষমতা এখন নেই। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমার্নো। সফলভাবে দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, 2018 সালে ইন্দোনেশীয় প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং 2017 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাকার্তা সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করে। বাণিজ্য ও বিনিয়োগে আগামীতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করেন রাষ্ট্রপতি। অন্যদিকে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা এবং করোনা মোকাবেলায় ইন্দোনেশিয়ায় ঔষধ সামগ্রী পাঠানোর জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী রাষ্ট্রদূত। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সংঘবদ্ধ গাড়ি ছিনতাই চক্রের মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব কর্মকর্তারা জানান, গাড়ির চালককে অজ্ঞান করে এ পর্যন্ত শতাধিক গাড়ি ছিনতাই করেছেন গ্রেফতারকৃতরা। যে কোনো গাড়ির লক ভেঙে বা অন্য কোনো বিকল্প উপায়েও গাড়ি চুরি করেন তারা। এমনকি গাড়ি শনাক্তের জিপিএস ট্র্যাকিং ডিভাইস বিকল করতেও পারদর্শী এই ছিনতাই চক্র। এই চক্রের মূল হোতা আজিম, তার নিজের 2-3 জন গ্রুপ সহ বিভিন্ন সময়ে ভুয়া কাগজপত্র তৈরি করা, গাড়ির নকল কাগজ তৈরি করা, ভুয়া নাম্বার প্লেট তৈরি করা, অনেক ক্ষেত্রে বিভিন্ন যারা মালিক থাকে, যাদের কাছ থেকে ভিকটিম মালিক গাড়ি চুরি করা হয়, তাদের কাছ সাথে সমন্বয় করা, এই বিভিন্ন কার্যক্রম আজিম করে থাকে। ইতিমধ্যে আজিমের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। পাশাপাশি আজিমের বিরুদ্ধে মাদক পরিবহনের মামলাও রয়েছে। বাংলাদেশের সকল মানুষকে সহজে চিকিৎসার আওতায় আনতে ইন্স্যুরেন্স ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে ইনসাফ বারাকা হাসপাতালের সাথে এটিএন বাংলার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। শারমিন রিহার রিপোর্ট।
এটিএন বাংলা ও ইনসাফ বারাকা হাসপাতালের মধ্যে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিতে সই করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও ইনসাফ বারাকা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী প্রফেসর ডাক্তার এম ফখরুল ইসলাম। এই চুক্তির মাধ্যমে এটিএন বাংলা পরিবারের সদস্যরা কম খরচে হাসপাতালটিতে চিকিৎসা সুযোগ পাবেন। দেশের চিকিৎসা সেবা উন্নত ও আধুনিক করার আহ্বান জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কিডনির যদি অপারেশন একটা হয়, কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনির কোনো চিকিৎসা, কোনো এইগুলি অনেক ব্যয়বহুল একটা অপারেশন। সেইখানটা সাধারণ লোকের পক্ষে এই ব্যয় করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আপনার যে অ্যাসোসিয়েশন থেকে যদি উদ্যোগ নেন যে একটা সব লোকের জন্য ইন্স্যুরেন্স সিস্টেমটা যদি চালু করা যায়, আমার মনে হয় তাহলে এই চিকিৎসাগুলি খুব সহজ হয়ে যেত। একটা বড় হসপিটাল হিসাবে আইসিইউর সংখ্যা অনেক কম, আরও বাড়ানো আছে। মিনিমাম 20-25টা আইসিইউ মিনিমাম থাকা উচিত এবং আইসিইউগুলি মোস্ট মডার্ন টাইপের আইসিইউ হওয়া উচিত উইথ কম্পিউটারাইজ, মানে রুগীকে সম্পূর্ণ কম্পিউটার মেশিন লাগাই দিবেন, আপনারা বসে বসে শুধু কম্পিউটারে দেখবেন যে রুগীর অবস্থাকে পালস কত, অক্সিজেন কত, কি এই জিনিসগুলি এখন কত মডার্ন যন্ত্র বেরিয়েছে। সুতরাং আইসিইউর জন্য একটা ভালো হসপিটালের, যেটা হার্ট বলা হয় হসপিটালের, সেটা কিন্তু আইসিইউ। তো সেই ক্ষেত্রে আইসিইউটার মান উন্নত করা মনে হয় সব হসপিটালের দরকার। এবং আজকে এই যে আইসিইউর যে এইরকম করুণ অবস্থা, এটা কিন্তু এই করোনা আসার পরেই আমরা এটা বুঝতে পারলাম। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বারাকা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বলেন, দেশের মানুষকে কিডনির শতভাগ ভালো চিকিৎসা দিতে তাদের প্রতিষ্ঠান বদ্ধপরিকর। ইন্ডিয়ার ডাক্তাররাই আমার কাছে ব্যক্তি ফখরুল ইসলামের কাছে রেফার করে দিচ্ছে যে আপনাদের ওখানে ফখরুল ইসলাম আছে, ওনার কাছে যে করেন। আপনার ব্যাংকক থেকেও বেশ কিছু রুগী বা অন্য জায়গা থেকে বেশ কিছু রুগী ফেরত এসে আমাদের এখানে চিকিৎসাপত্র নেয়। কারণ আমাদের এই হসপিটাল যদিও ছোট, কিন্তু ওখানে পার্টিকুলারলি আমাদের কিডনির সাইডে কিরণ সাহেব যেটা বলছিলেন আর কি, বিশেষ করে কিডনির সাইডে আমরা একেবারেই খুবই হাই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করেছি। বিদেশের উপর নির্ভর না হয়ে দেশে চিকিৎসা সেবা নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ। এছাড়া করোনাকালে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তার আওতায় আনার জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেয়ারও দাবি জানান তিনি। পরিবারগুলো আজকে করোনায় তাদের বাবা মা বা কাউকে, পরিবারের উপার্জন কম কাউকে হারিয়েছে, তাদের জন্য সরকার যাতে রাষ্ট্রটা আর্থিক সহযোগিতা করে, আর অন্যদিকে যারা ডেঙ্গুতে মারা গিয়েছে তাদেরকেও আর্থিক সহযোগিতা করবার জন্য ইনসাফ বারাকা কিডনি এবং জেনারেল হাসপাতাল এবং এটিএন বাংলার এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময় আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে অনুরোধ করতে। অনুষ্ঠানে এটিএন বাংলা ও ইনসাফ বারাকা হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। মেয়র, জনপ্রতিনিধি ও জনগণের সম্পৃক্ততা এবং পর্যাপ্ত বরাদ্দ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় তিনি মন্তব্য করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নাগরিক কমিটি গঠন ও জনপ্রতিনিধিদের নেতৃত্বে বিশেষ কর্মশালার প্রস্তাব দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে এ পর্যন্ত প্রায় 40 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 9000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এমন প্রেক্ষাপটে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আয়োজন করা হয় ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর দায়িত্বশীলতা নিয়ে ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ডেঙ্গু মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। কোনো কর্মকর্তা কর্মচারী যে কোনোভাবে অন্যায়ের সাথে জড়িত না হতে পারে, দুর্নীতি যেন না করতে পারে, সেজন্য আমরা একটা সাফল্যতার মধ্যে একটা জনপ্রতিনিধি চাই। জনপ্রতিনিধির মাধ্যমে সরকারি যেসব কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন সঠিক দায়িত্বটা পালন করে। আমি প্রত্যেকটি তরুণকে অনুরোধ করব, যার নিজের বাসাবাড়ি এবং মহল্লার আশেপাশে সবাই যেন সিটি কর্পোরেশনের স্টাফ এবং কাউন্সিলরদের সাথে থেকে একসাথে যদি আমাদের শহর, আমাদের বাড়িঘর মনে করি, তাহলে আমরা যেন সবাই যৌথভাবে এটা পরিষ্কার করি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ডেঙ্গু আক্রান্ত গরিব মানুষদের বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানান। গত বছরে ঢাকা 2 সিটি কর্পোরেশনের উত্তরের জন্য 50 কোটি টাকা এবং দক্ষিণের জন্য 46 কোটি টাকা মশক নিধনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। অন্যদিকে 2021-22 অর্থ বছরে 120 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেটা এই 2 সিটি কর্পোরেশনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এত টাকা, সেই টাকা কোথায় মশক নিধনে যায়? মশক নিধন কর্মীরা কি তারা ডিউটি করে, নাকি 50 জনের জায়গায় 20 জন ডিউটি করে বাকি 30 জন হাজিরা নিয়ে নেয়?
সেখানে কি ওষুধ ছিটানো হয়, নাকি তারা তাদের ইউনিয়ন করে তারা এক জায়গায় বসে থাকে? সেগুলি কে নজরভার করবে? সেগুলো তো নগরবাসী নজরভার করতে পারবে না। সেগুলো নগর ভিতরদেরকে সেখানে তাদের দৃষ্টি ফেরাতে হবে। প্রত্যেকটা কাউন্সিলর কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করবে। শুধু একা মেয়র এই প্রতিদিন রাস্তায় ঘুরে ঘুরে ভ্রাম্যমানভাবে এই বিভিন্ন রকম র্যালি করে সেখানে কিন্তু আমরা ডেঙ্গুর প্রকোপ রোধ করতে পারবো না। প্রতিযোগিতায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকদের হারিয়ে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গোপালগঞ্জ সমিতি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, আইজিপি ডক্টর বেনজির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয়ভাবে শুধু নয়, বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসবাদী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কানাডার ফেডারেল কোর্ট বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে উল্লেখ করে তিনি বলেন, একাধিক মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন সন্ত্রাসী। কুষ্টিয়ায় গড়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু বাঁধ পরিদর্শন শেষে মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে আলিবাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দারাজ। ডিজিটাল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এর আওতায় ক্যাম্পেইন চলাকালে মিস্ট্রি বক্স, শেক ভাউচার, 7,000 টাকা ছাড় পর্যন্ত মেগা ডিল সহ বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা। দারাজের গ্রুপ সিইও রিয়ার কে মিকেলসন, দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুস্তাহিদুল হক, চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাশফিন আলম এ সময় উপস্থিত ছিলেন। করোনাকালে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়্যালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক সৈয়দ মোস্তফা শাহনুর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়্যালের সভাপতি শামীম হোসেন পাটোয়ারি, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন উপস্থিত ছিলেন। রাজধানীতে অনুষ্ঠিত হল রোটারি ডিস্ট্রিক্ট 3281 এর মেম্বারশিপ সেমিনার। নগরীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে 130টি ক্লাবের রোটারিয়ানরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ভ্যালেরি ওয়াফার, ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি, প্রাক্তন গভর্নর ও উপদেষ্টা মাগফুর উদ্দিন আহমেদ, এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে স্প্যানিশ ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন জিদান মিয়া। রায়ো ভায়োকানোর সাথে চুক্তি করেছেন 20 বছরের এই ফুটবলার। নিজের টুইট অ্যাকাউন্টে দেয়া বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি। এসএম আশরাফের রিপোর্ট। রায়ো ভায়োকানোর একাডেমিতে 2 মাস নিজের সক্ষমতার পরীক্ষা দিতে হয় জিদান মিয়াকে। সেই পরীক্ষা উত্তরে সুযোগ পান ট্রায়ালে। সেখানেই নজর কাড়েন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। জিদানের ফুটবলের হাতে খড়ি হয় ডেভিড বেকহাম একাডেমিতে। সেখানে 2 বছর প্রশিক্ষণ নেয়ার পর খেলেন বেশ কয়েকটি যুব দলে। জুনিয়র ক্যারিয়ারে ইংল্যান্ড এবং ওয়েলস ছাড়াও খেলেছেন ডেনমার্ক, স্পেন, হংকং ও থাইল্যান্ডে। রায়ো ভায়োকানোতে যোগ দেওয়ার আগে খেলেন ইংলিশ ক্লাব ব্রোমলি এফসিতে।
গত বছর এক সাক্ষাৎকারে তার বাবা বলেছিলেন ফ্রান্সের ৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদানের নাম অনুসারেই তিনি তার ছেলের নাম রাখেন জিদান মিয়া। তবে এখনই মূল দলে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। দক্ষতা বাড়াতে তাকে আরও কিছুদিন যুব দলে খেলাবে ভায়োকানো। এর আগে সাক্ষাৎকারে জিদান মিয়া বলেছিলেন সুযোগ পেলে দেশের হয়ে মাঠে নামার ইচ্ছে আছে তার। এমনটা হলে বাংলাদেশ জাতীয় দল আরও সমৃদ্ধ হবে। এখনও পর্যন্ত বিদেশে বেড়ে ওঠাদের মধ্যে খেলেছেন ডেনমার্কের জামাল ভুঁইয়া ও ফিনল্যান্ডের তারিক কাজী। এছাড়া ডাক পেয়েছেন কানাডার রাহাবার খান আর ফ্রান্স প্রবাসী নায়েব তাহমিদ ইসলাম। জিদান ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এছাড়া অস্ট্রেলিয়া, ইউক্রেন, পোল্যান্ড আর কানাডিয়ান লিগেও খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা। এসএম আশরাফ, এটিএন বাংলা। প্রায় ৫ লাখ পাউন্ড সাপ্তাহিক বেতনে দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৩৬ বছরের রোনালদোর পেছনে ব্যয় করা অর্থ জার্সি, ইমেজিং অ্যান্ড ইমেজ রাইটস থেকেই তুলে ফেলবে রেড ডেভিলরা। বিনিময়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ম্যানইউ সমর্থকরা আবারও মেতে উঠবেন রোনালদোর মন মাতানো ফুটবল শৈলীতে। পরাগারমানের রিপোর্ট। ১২ বছরের বিচ্ছেদ শেষে ক্রিস্টিয়ানো রোনালদো আবারও ফিরলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। লাল রঙের জার্সিতে আবারও মাতাবেন ফুটবল বিশ্ব। সাবেক বস অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে আবেগঘন আলাপচারিতা শেষে ৪,৮০,০০০ পাউন্ড সাপ্তাহিক বেতনে ৫ বারের বিশ্বসেরা এই ফুটবল তারকা যোগ দেন রেড ডেভিল আস্তানায়। করোনাময় এই বাস্তবতায় জুভেন্টাস ছাড়তে রোনালদোকে পে কাট নিতে হয়েছে। বেতন ছিল ৩২ মিলিয়ন পাউন্ড, এখন ২৫ মিলিয়ন। তবে খরচের এই টাকা তুলতেও সময় লাগবে না ম্যানইউর। শুধু জার্সি, ইমেজিং রাইটস আর ব্র্যান্ড ভ্যালু বিক্রি করে ব্রিটিশ মার্কেট থেকেই ২৫ মিলিয়ন আয় হওয়ার কথা ইউনাইটেডের। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলে ব্যবসার যে প্রসার ঘটিয়েছেন আর কোনো খেলোয়াড় তার ধারের কাছেও নেই। বিশ্ব ফুটবলের এক অসাধারণ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই পর্তুগিজ মহাতারকা। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে এসে ২ বার স্কুডেটা জিতেছেন। তখন তার বয়স ৩৪ আর ৩৫, আর ৩ মৌসুমেই ৩০টির বেশি করে গোলও করেন তিনি। তার নামেই যে ব্যবসা হবে সেটা তো বলাই বাহুল্য। শুধু ব্যবসা আর খেলা? রোনালদোর ফুটবল শৈলী যেন মোজার্টের সিম্ফনি, নিস্তরঙ্গ সমুদ্রে হঠাৎ ঢেউয়ের নাচন। তাই রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাকে বলাই যায় রিটার্ন অব দ্য কিং। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ২ মাস পর ১০০-র নিচে নামলো দেশে একদিনে করোনায় মৃতের সংখ্যা, নতুন শনাক্ত প্রায় ৩৫০০। আন্দোলনের ভয়ে করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। অবিলম্বে খুলে দেওয়ার দাবি। এবং দেশে কোনো তালেবান ও জঙ্গি নেই, আফগানিস্তানের দূরত্ব অনেক বেশি থাকায় প্রভাব পড়বে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।